আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, প্রায় প্রতিদিনই আমার ছোট ভাই আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করত। আমি তাকে অনেক বোঝাতাম, অনেক বারণ করতাম, কিন্তু সে আমার কোনো কথাই বুঝত না। সে আমার সাথে কেমন জানি উন্মাদ পাগলের মতো আচরণ করত। একদিন আমাদের বাড়ির সবাই আমাকে আর আমার ছোট ভাইকে রেখে সবাই বেড়াতে গিয়েছিল। আমারও পরীক্ষা ছিল, তারও পরীক্ষা ছিল, যে কারণেই সে আর আমি যেতে পারি নাই। কিন্তু এই সুযোগে আমার ছোট ভাই ঘরের দরজা বন্ধ করে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রিমা। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। আমার মা অন্য আরেকজনকে বিয়ে করে। সেই ঘরে আমার ছোট একটি সৎ ভাই ছিল। ছোট ভাই আমার সাথে সবসময় খারাপ আচরণ করার চেষ্টা করত। ব্যাপারটা আমার ভালো লাগত না, আর ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না। আমি ব্যাপারটা আমার মাকে বলি, মা উল্টে আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। সেই সুযোগে ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও কোনো রক্ষা হলো না। এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপর ঝাঁপিয়ে পড়ত, আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ হয়ে গেছে। যখন আমি কনসিভ করি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। আমি আর ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি ক্লাস 9-এর শারীরিক শিক্ষা বই থেকে। আমার তখন মাথা ব্যথা, বমি ভাব ছিল, কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা মা যখন বুঝতে পারে তখন মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমি কিছুই বলি না। অবশেষে মাকে ব্যাপারটা বলতে আমি বাধ্য হয়েছি। আমার মুখ থেকে মা এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে গেল, আর আমাকে অনেক বকাবকি করতে শুরু করল। এর আগে আমি আর আমার ভাইকে ব্যাপারটা বলেছিলাম, কিন্তু বিশ্বাসটা সে কোনো আমলে নেয়নি। মা এসব কথা শোনার পর মা আমার ভাইকেও এ ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করেন। সে উল্টে আমাকে অত্যাচার করে, বলে এটা আমার না। আমি বললাম এত বছর ধরে আমার সাথে সম্পর্ক করলেন যে, আমি সবাইকে বলে দেব। সে আমাকে হুমকি দিয়েছে, বলল তোর খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। এসব কথা শোনার পরও মা আমাকে অনেক মারধর করে, ব্যাপারটা গোপন রাখে। বাবা ভাইদের কাছ থেকে আর বলে, এটা কার বাচ্চা, কার থেকে পাপ আমার ছেলের উপর এনে ছেড়ে দিয়েছিস, আরও অনেক কথা। পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে। তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বললে বলে যেতে হবে না তোর স্কুলে। তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিতেই আমাকে দেখতে পারে না, তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে, কারণ আমি তো উটকো ঝামেলা। এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়া চলে যায়। আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি, কিন্তু পারিনি। অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম। এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামের। বাবা মা কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার! বিয়ের দিন আমার কপালে একটা নাকফুলও জোটেনি। আমার বাবা বলেছে পাত্রপক্ষের কাছে, আমার বাবা বলেছে আমি তার কোনো মেয়ে না। আমি তাদের বাসায় কাজের মেয়ে, তাদের বাসায় আমি থাকি। ছোটবেলা থেকেই তারা আমাকে মেয়ের মতোই দেখে। এভাবেই তারা আমাকে মানুষ করেছে। আমার সৎ বাবার মুখে এরকম কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম। একদম ভাঙাচোরা ঘর, 2টা রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরে গেল। আমার বর আমাকে বিয়ে করে নিয়ে এসে কোথায় গেছে সেটাও আমি জানি না। শ্যামলা গায়ের রং বলে যা দেখলাম, আমাকে খাটের ওপর বসানো হলো। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর এতিম, তারও কেউ নেই। তার বাবা মা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয়ও দেয় না। আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর সে আসলো না। সে এলো ভোরে, তাও আবার মাতাল হয়ে। সে কোনো কিছু বলা ছাড়াই মাতাল হয়ে পাগলের মতো আমার এখানে ঝাঁপিয়ে পড়ল।
আমি কাঁদতে লাগলাম। কি হলো আমার কপালে? সারা জীবনেও সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম। ঘরে আর কেউ ছিল না, তাই তাকেই ডাকলাম। সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছু বলিনি। ঘরের আশেপাশে একটা কলও ছিল না। অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন, বউ কোথায় যাব কিছুই চিনি না। সেদিন আমার বর দিনের 2টা বাজে ঘুম থেকে উঠল। উঠে বলল, ভাত দাও। আমি ভাত দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়? সে আমাকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে গেল। একটি খোলামেলা বাথরুম। কি বলবো, বাড়ি থেকে অনেক দূরে, একটা জঙ্গলের মতো জায়গা। রাত বিরাতে তো আসাই যাবে না, আর বর্ষার সময় ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখালো, ওখান থেকে পানি আনতে বলল, আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল আমাকে। আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না। দিন যেতে লাগলো, আর তার অত্যাচার বাড়তে লাগলো। অহেতুক গালাগালি করা। আমাকে বিয়ের 7 দিন পরেই দিন রাতে মারতে শুরু করলো। সে মদ খেয়ে মাতাল হয়ে আসত। সেই সময়টা কি জঘন্য সময় ছিল বন্ধুরা, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব লজ্জা লাগত। অন্যের বাড়ি থেকে পানি আনতে যেতে, তারপর পুকুরে গোসল করতে হতো। আমি 2 দিনেও গোসল করতাম না লজ্জায়। আর এইভাবে খোলামেলা পরিবেশে আমার গোসল করে তো অভ্যাস নেই। আর রাতের বেলায় বাথরুমে যেতাম না। বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম। আর তার তো কোনো খবরই থাকতো না। সে ঠিকমতো কাজও করত না। একদিন বাজার আনলে 10 দিন আনত না। বিয়ের 1 মাস পর আমাদের বাড়ি যাই। গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি। আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না, অনেক ঢং করেছ বাড়িতে। একদিন থাকার পর বাবা বলল, কি রে, যাবি না? বিয়ে দিয়ে দিয়েছি, এখানে কি শ্বশুর বাড়ি? যা। তাদেরকে আমি সব কিছু খুলে বলার পরেও তারা আমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না। আরও আমাকে বিভিন্নভাবে তিরস্কার করতে শুরু করল। তারপর আমার হঠাৎ বলে উঠল, বিয়ে দিয়েছি, এটাই অনেক। তারপর মাকে বললাম, মা, ও মা, আমি তো তোমার মেয়ে, কেন আমার সাথে এমন করলে তুমি? মা বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না? আমি এটা বলতে পারলাম না যে বাইরের মানুষ না, ঘরের মানুষই এই কাজ করেছে। এরপরও সব মেনে নিলাম, আর নিজে নিজেই যুদ্ধ শুরু করলাম। শ্বশুর বাড়িতে এলাম, মনোবল আরও শক্ত করলাম, এখানেই আমাকে থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসত। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম। ঘরের চাল ডাল কিচ্ছু ছিল না। চালের কথা বলার সাথে সাথেই মারত, বলতো কাজ করে খাগা। আমি বিয়ের 1 মাস পর থেকেই মানুষের বাড়িতে কাজ করতাম। তারা যা দিত, চাল ডাল, তাই খেতাম। আমার মা আমার একবারও খোঁজও নেয়নি। মানুষের ধান ছাড়া, বাড়িঘর মোচা, এক কথায় দাসের কাজ করতাম। আর এতে তারা যা দিত তাই খেতাম, কারণ আমার স্বামী বাজার করত না, আর সে কাজও করত না। বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে একজোড়া কানের দুল আর চেন দেয়। একদিন সন্ধ্যাবেলায় এসে বলে, তোমার চেনটা দাও তো। সাধারণত সে সন্ধ্যাবেলায় কখনো বাড়ি আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেনটা দিয়ে দিলাম, কারণ সে তো আমার স্বামী, আর এই দুনিয়াতে সে ছাড়া আমার কেউ নাই। তাকে বিশ্বাস না করে তো আমার উপায়ও নাই। সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরল, আমি তাকে কিছু বললাম না। সকালে চেনের কথা জিজ্ঞেস করতেই আমাকে বলে, তোর বাড়ি থেকে আমাকে 1000 টাকা ছাড়া আর কি দিয়েছে? আমিও মার খেয়ে পড়ে রইলাম। কি বলবো, কিছু বলার শক্তি এবং সাহস কোনোটাই আমার ছিল না। আর প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করত। না পারতাম বাঁচতে, আর না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরেও ঘরে এসে আমাকে কাজ করতে হতো। রান্নার জন্য লাকড়ি আর পাতাটাও আমাকে খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলে 10 দিন যেত না, আর মদ খেয়ে টাকার সব শেষ করে ফেলত। আমি আমার কানের দুল জোড়া লুকিয়ে রাখলাম। এরপর একদিন রাতে সে একটা বন্ধুকে নিয়ে আসে। সাথে তারা খাওয়ার জন্য কত কি আনে। আমিও খেলাম, আমার খুব মজা লাগলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার খুব ঘুম আসলো। ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীরে খুব ব্যথার জন্য উঠতেও পারছিলাম না।
আর সেদিন কাজেও গেলাম না। মানুষের বাড়ি থেকে খাবার পানি আনতে গেলে তারা অনেক রকম কথা বলতো, অনেক সময় কলে তালা মেরে দিত, তারপর নানা রকম কটু কথা বলতো, আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করত। সবাই আমাকে নিয়ে আফসোস করত আর বলতো কি সুন্দর একটা মেয়ে, অথচ একটা মদখোর গাঁজাখোরের সাথে বিয়ে হয়েছে। মেয়েটার দুর্ভাগ্য বটে। আমার বরকে এলাকার সকলেরই মদের মদখোর মতি বলে ডাকত। আমার বরের নাম ছিল মতিন, কিন্তু কেউ তাকে মতিন বলে ডাকত না, সবাই তাকে মদখোর মতি বলে ডাকত। এলাকায় সবাই তাকে মদখোর মতি হিসেবে চিনে। যাই হোক বন্ধুরা, সেই দিন রাতে তার বন্ধুকে নিয়ে আসার পর আমি জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমার শরীরের সকালে ঘুম থেকে উঠে প্রচুর ব্যথা হয়েছিল। মনে হয়েছিল আমার সাথে ভিন্ন রকম কিছু হয়েছে। তারপর থেকে প্রায় সময় আমার বরের সেই বন্ধুটা আসত, আর সে যেদিন আসত সেদিন আমার খুব ঘুম আসত। তো একদিন সন্ধ্যাবেলায় আমার বরের বন্ধুটা আমার ঘরে আসে, আমাকে খুব খারাপ আচরণ করার চেষ্টা করে। সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমায় উত্তর দেয়, প্রতিদিন তো আমি তোমার সাথে এসব করি, তুমি আর কি বুঝতে পারো না? কারণ তুমি ঘুমের মধ্যে থাকো, তখন সমস্যা হয় না। আমি আমার বরের বন্ধুর মুখ থেকে এসব কথা শুনে খুব ঘাবড়ে গেলাম আর বললাম, এসবের মানে কি? আপনি এসব কি বলছেন? তারপর বরের বন্ধু আমার বরের সামনে খুব বাজে, খুব নোংরা আচরণ করার চেষ্টা করছে। আমার বর এসব কিছু দেখার পরেও তাকে কিছু বলছে না। তখন আমার চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসছে। তারপরেও আমার স্বামীকে আমি বললাম, দেখো এই লোকটা তোমার সামনে আমাকে আমার সাথে কি রকম নোংরা আচরণ করার চেষ্টা করছে, তুমি একটা কিছু বলো। আমি কাঁদলে আমাকে অনেক মারে আর বলে সে এমনি এমনি আমায় স্পর্শ করে না, তার জন্য নাকি আমাকে টাকা দেয়। এরপর থেকে বন্ধুটা প্রায় আসত। আমি কোনো রকম প্রতিবাদ করলে আমার স্বামী আমার কোনো কথাই শুনল না, বরঞ্চ উল্টো আরও আমাকে মারধর করতে শুরু করল। তারপর হঠাৎ আমার বরের বন্ধুর মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসলো। আমাকে বলল, শোনো রিমা, তোমার বর প্রতিদিন তোমাকে টাকার জন্য মারধর করত। তোমার বর মদ খাওয়ার জন্য টাকা পেত না, আর এজন্য আমি তোমার বরকে প্রতিদিন টাকা দিতাম। কিন্তু তোমার বর আমার টাকা পরিশোধ করতে পারত না বিধায় তোমাকে দিয়ে আমি তার উসুল নিতাম। আর সবচেয়ে বড় কথা হলো রিমা, তোমাকে দেখে আমার খুব মায়া লাগত, তো এজন্যই তোমার বরকে আমি টাকা দিতাম, বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটু সুযোগ সুবিধা নেওয়ার আশায়। তুমি এমন করো কেন রিমা? একটু মজা করে তো চলে যাব, আমার তো আর কোনো উপায় ছিল না। তারপর আমার বাধ্য হয়ে তার সাথে এসব করতে হয়েছে। ওমা, কিছুদিন পর দেখলাম আরও নতুন নতুন লোকের আমদানি। বিশ্বাসটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল, কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না। বাধ্যতামূলক হয়েই আমি ভিন্ন জগতের পথিক হয়ে গেলাম। মানুষ থেকে অমানুষে পরিণত হলাম। আমাদের বাড়ি ছিল গভীর জঙ্গলের ভিতরে। প্রতিদিন আমাদের ঘরে নতুন নতুন মানুষ আসত, ভিন্ন রূপে অনেক টাকার ছড়াছড়ি হতো আমার ঘরে। তারপর আমায় আমার বর বলল, এভাবে টাকা জমালে আর 1 বছরের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের ওপর অনেক ঘৃণা চলে আসলো, তা বলার মতো না। এরকম অমানবিক নির্যাতন কত সহন করা যায়? প্রতিদিন 4 থেকে 5 জন হায়ানার রূপে আমাকে আক্রমণ করে। মনের দুঃখে ঘৃণায় আমি তাদের এখান থেকে চলে আসলাম। আমার বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাখতে থাকে। সেই রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক এসে আমার বর সবাইকে ধরে নিয়ে যায়, আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে। সেটা আবার আমি শুনি। চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে, তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বরের বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা চেয়ারম্যানকে টাকা দিয়ে দেয়। আমার কাছে 5,000 টাকা চাইল, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। এরপর আমার কানের দুল বেছে টাকা দিয়ে তাকে ছাড়াই, কারণ শত হলে তো আমার স্বামী, সে ছাড়া তো আমার এই জগতে আর কেউ নাই। মার খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায়, বলে তোর বুকে কিছুদিন আমাদের কাছে পাঠা, তোকে টাকা দেব। এরপর আমার বর আমাকে চেয়ারম্যানের কাছে পাঠায়। খুব লজ্জার বিষয়, চেয়ারম্যানের কাছে 2 দিন ছিলাম। এরপর ওখান থেকে এসে বলি, তোর সাথে আর সংসার করব না। এই কথা বলে আমি রাগে ক্রোধে বাপের বাড়ি চলে আসলাম। তাই 2 বছর পর বাপের বাড়ি যাই।
যাওয়ার সময় খালি হাতে যাই, টাকা ছিল না, নাস্তা পানি কোথা থেকে নেব। এরপর মা আমাকে দেখে এক প্রকার তেড়ে আসলো, কিছু বললাম না। গিয়ে দেখি ওমা আমার বড় ভাই বিয়ে করেছে, তার বউ আবার গর্ভবতী। সে আমার মাকে জিজ্ঞেস করছে, মা ওকে তো। আমার মা উত্তর দেয়, আমাদের ঘরে কাজ করত, মা আমাকে নিজের মেয়ে বলেও পরিচয় দেয়নি। এরপর মা আমাকে বলে, দুপুরে খেয়ে যাবি নাকি এখনই যাবি। আমি আর কিছু বলিনি, শ্বশুরবাড়ি চলে আসি। আসার পর বর আমাকে খুব মারে আর বলে, মা তো জায়গা দিল না, গেলে কেন। আরও বলল, আমার ঘর ছাড়া তোর আর কি কোথাও জায়গা হবে। আরও অনেক বাজে বাজে গালাগালি করল। সে রাতে মরতে চেয়েছি, কিন্তু সাহসে পাইনি। গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো, তেমন কেউ মিশতে চাইতো না। আর এদিকে আমার বর বাড়ি বন্ধক দিয়ে জমিদারের কাছ থেকে টাকা এনেছিল ৮০,০০০। জমিদারের লোকেরা আমাকে অনেক গালিগালাজ করে গেল আর বলে গেল খুব তাড়াতাড়ি হলেও টাকা পরিশোধ করে দিয়ে দিতাম, নইলে তারা তোমাদের বাড়ি দখল নেবে। বর আসলো, আমি জিজ্ঞেস করলাম, ওনাদের টাকা দিলে না? বলল, জুয়া খেলে হেরে গিয়েছি, টাকা নেই, কোথা থেকে দেব। সমস্যা নাই, আজকে ১০ জন আসবে, ৫ করে দিলে ৫,০০০ হবে। তুই শুধু ২ দিন একটু কষ্ট করবি, তাদেরকে একটু ভালো করে খুশি করবি। বিশ্বাস করো বন্ধুরা, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে পরের দিন রাতে আরও ৩ জন আনল। তারা কোনো কিছুই মানল না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টে অনেকগুলো মার খেতে হলো। আমার বর মাতাল, সে কি বুঝবে। তারপর আর জানি না, নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বলল, আমাকে নাকি ভোর ৪টে বাজে হাসপাতালে এনেছে, অজ্ঞান অবস্থায়। আমার বর আসলো, আমি তখনও কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল, নাটক করে উল্টো কত টাকা খরচ করছিস। আমি কেঁদে দিলাম আর বললাম, তোর বিচার সৃষ্টিকর্তা করবে। একদিন তুই আমার জন্য পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরবি। বিকেলের দিকে অবস্থা আরও অনেক খারাপ হয়ে যায়। তারপর তার বর এবং বরের কয়েকজন বন্ধু মিলে আমাকে ইমার্জেন্সিভাবে থাকা মেডিকেলে পাঠায়, থাকা মেডিকেলে ভর্তি করে। আমার বর এবং তার বন্ধুরা সবাই লাফাত্তা হয়ে যায়। এই খবরটা আমার মা পেল। আমার মা এসে আমাকে এক নজর দেখে চলে গেল। আমার অবস্থা একটু উন্নতির দিকে ছিল থাকা মেডিকেলে, আর এদিকে আমার বর এবং বরের বন্ধুরা ভেবেছিল যে হয়তো আমি মারা যাবা, যে কারণেই আমার বর এবং বরের বন্ধুরা আর আমার সাথে কখনো দেখাই করেনি এবং তারা সকলেই পালিয়েছিল। আর এদিকে আমার মাও যে একবার দেখা করে এসেছিল আর আমার কোনো খোঁজ খবরই নেয়নি। এভাবে ঢাকা মেডিকেল দীর্ঘ ১ মাস থাকার পর আমি আস্তে আস্তে একটু সুস্থ হতে শুরু করলাম। সৃষ্টিকর্তার এক বিশেষ কৃপায় আমি আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম, নতুন করে জীবনটা সাজানোর চেষ্টা করলাম। সম্পূর্ণরূপে ভুলে গেলাম আমি আমার অতীত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার এরকম দুর্ঘটনার পর দীর্ঘ ৩ বছর অনেক কঠোর পরিশ্রম করে আস্তে আস্তে আমার অবস্থা উন্নতি করে ফেলি। ঠিক তেমন সময় আমি একটি এরকম সংবাদ শুনলাম, যা শোনার পর আমি আনন্দে নাচতে শুরু করলাম। কারণ আমার স্বামী একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় পড়ে আছে। তার প্রতি আমার মনের ভিতর এমন এক ঘৃণার জন্ম নিয়েছিল, আমি তার লাশটা পর্যন্ত দেখতে যাইনি। একা জীবন, একাকরণ, একাই সব কিছু। ভালো আছি, অনেক ভালো আছি বন্ধুরা। আমি এখন অনেক সুখে আছি, যে সুখের কোনো সীমা নেই। এরকম পাছন্ড স্বামী থাকার চেয়ে একা থাকাই উত্তম। শ্রেয়া বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি বুঝতে পারলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো সুমি, কোথায় তুমি? আমি বললাম, আমি বাসায়। সুমি, আজকে আমার বাসা খালি। যদি আসো তাহলে অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তার বাসায় গেলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের বিশ্বাসটা দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আরমান। জানুয়ারি মাসের শেষে আমি যখন মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখনই হঠাৎ এক ফ্রেন্ড এলো আমার সাথে দেখা করতে। তার দেশের বাড়ির এক দুঃসম্পর্কের কাজিন এসেছে গার্লফ্রেন্ড নিয়ে। আমার দায়িত্ব হলো বাসা খুঁজে দিতে হবে। আমি প্রশ্ন করলাম, এখন কোথায় আছে ওরা? সে বলল, হোটেলে। পরদিন সকালে শ্যামলীর সেই হোটেলের কাজ হতে ফ্রেন্ডের কাজিন আর তার গার্লফ্রেন্ডকে দেখে আমার চক্ষু চড়ক গাছ। কি ভদ্রগোছের বোরকা পরা মেয়েটি হোটেল হতে একটা ব্যাগ নিয়ে নামল। সাথে দাঁড়ানো প্রায় 6 ফুটের কাছাকাছি এক সুদর্শন স্মার্ট ছেলে। স্মার্ট মানে নারীদের সাথে বিশেষ কাজে দক্ষ হওয়ায় স্মার্ট আর কি। আমার অবাক হওয়ার কারণ মেয়েটির বোরকা নয়, মেয়েটির কোলে ফুটফুটে একটি বাচ্চা, পাক্কা 1.5 বছরের নাদোষ নদোষ গোলকাল। বাচ্চা দেখলেই আমার মায়া লাগে। তার উপর আবার সেই বাচ্চা অসম্ভব সুন্দর এক দেবশিশু যেন। বাসার কথা বলতেই বললাম, বাসা তো চাইলেই ঢাকা শহরের সাথে সাথে পাওয়া যায় না, তবে আমি চেষ্টা করে দেখি, হয়তো পাওয়া যেতেও পারে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সেদিন মেয়েটির বয়ফ্রেন্ডের একজন বন্ধু এসেছে। আমার ইতস্তত সংকোচ দেখে সে তার পুচ্ছ খানিকটা উচ্ছে নেড়ে বলল, সে নাকি ঢাকা শহরে চাইলেই বাসা জোগাড় করে ফেলতে পারে, কারণ সে একজন সিনেমা শিল্পের লোক। আমি সিনেমা শিল্পের লোকের কারুকার্য দেখতে লাগলাম গভীর আগ্রহে। কিছুক্ষণের মধ্যে সে মগবাজারে বাসা ব্যবস্থা করে ফেলল। আমি বিদায় নিতে চাইলাম, তবুও যেতে হলো ফ্রেন্ডের পীড়াপিড়িতে। ট্যাক্সি করে আমি, আমার ফ্রেন্ডের কাজিন ও গার্লফ্রেন্ড, কোলের বাচ্চা সহ এবং সেই কাজিনের একজন ফ্রেন্ড, অর্থাৎ বাচ্চা ছাড়া টোটাল 5 জন মগবাজারে রওনা দিলাম। মগবাজারে যাওয়ার পর কয়েক ঘন্টা রাস্তায় ঘোরাঘুরি করলাম সেই বাহিনীর সাথে, কিন্তু সিনেমা শিল্পের লোকের জোগাড় করা বাসায় যাওয়া গেল না। বাসা নাকি 3 তারিখের আগে খালি হবে না, আরও 2 দিন বাকি। এখন এই 2 দিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোথায় থাকবে? রাস্তায়? আর রাস্তায় থাকলে বাচ্চার কি হবে? ওরা বিপদে পড়ল। আমি মোবাইল ঘেঁটে 8 জন ফ্রেন্ডকে ফোন দিলাম। ভাগ্য ভালো, বিকেলের মধ্যে 3টা বাসা রেডি হয়ে গেল। 2টা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আর একটা মিরপুর বাইকপাড়ায়। বাইকপাড়ায় এক ফ্যামিলির সাথে সাবলেট, ভাড়া বাঁচবে অনেক। কাজেই সব ভেবে চিনতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিরপুরে উঠল, অবশ্যই মেয়েটির কোলের বাচ্চা সহ। এর মধ্যে ধীরে ধীরে মেয়েটি আমাকে তার জীবন বৃত্তান্তের বর্ণনা দেওয়া শুরু করল। তাদের বাড়ি লক্ষ্মীপুর। সে আসলে খুব ভদ্র ও মোল্লা বংশের মেয়ে। সে মাদ্রাসা লাইনে পড়েছে। তার নাকি বোরকা ছাড়া বাড়ির বাইরে যাওয়া মানা। ক্লাস 9-এ থাকতেই তার বিয়ে হয় কুষ্টিয়ার কোনো এক কলেজের আরবি শিক্ষকের সাথে। সেই শিক্ষক তার চেয়ে 10 বছরের বড়। শিক্ষক নাকি একজন কাতো মোল্লা, প্রচণ্ড নামাজ কালাম আর ধর্মীয় বিধান নিয়ে থাকে, বুকেও সেভাবে থাকতে বলে। এসব দেখে দেখে মেয়েটির ভিতরের অস্তিত্ব ফুঁসে উঠতে থাকে। সে সংসারের এই যন্ত্রণা মেনে নিতে পারে না। এর মধ্যে তার বাচ্চা হয়, ফুটফুটে এক ছেলে। ছেলের দিকে তাকিয়ে সে আর দ্বিধা করে না। তার স্বামী হুজুর, এটা মেনে নিতে তার কষ্ট হয়। সে মনে করে এরকম সস্তা হুজুর স্বামী নয়, সে রাজধানীর স্মার্ট কমবয়সী কোনো ছেলে ডিজার্ভ করে, তার স্বামীর মতো, তার চেয়ে 10 বছর বড় পুরুষ নয়। তাই বাচ্চাকে নিয়ে লক্ষ্মীপুরের ওই এক ছেলেকে নিয়ে পালিয়ে আসে সে ঢাকায়। ওরা পালিয়ে এসে 1 মাস কক্সবাজারে ছিল।
পয়সা করে কিছু সাথে আছে, তাই জীবনের ভবিষ্যৎকে অন্ধকার মনে হলেও ভালোই লাগে মেয়েটির কাছে। মেয়েকে বাসায় উঠিয়ে দিয়ে সেই রাতে তার বয়ফ্রেন্ড লক্ষ্মীপুরে ফিরে যায়, আর ওই মেয়ে তার বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের সম্পূর্ণ ভিন্ন এক জীবন শুরু করে। তার বয়স ২৭ থেকে ২৮-এর মতো হবে, দেহে যৌবন ভরা। সুতরাং কিছুদিন চাকরি খুঁজে না পেয়ে বিনা দ্বিধায় পুরুষের মন রঞ্জনে নেমে পড়ে। এর কয়েকদিন পরে আমাকে ফোন দিয়ে সে বলে, ভাইয়া, আপনি একটু আসবেন? আমি বললাম, কেন, কি হয়েছে? আমার বাবুর আব্বু এসেছে ঢাকায়, সে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যেতে চায় লক্ষ্মীপুরে। আমি বললাম, তাহলে যাচ্ছেন না কেন? এই নিষ্ঠুর শহরে একা পড়ে না থেকে নিজের স্বামীর কাছে চলে যান। উনি আপনাকে ভালোবাসে না, আমার জানা মতে উনি আপনাকে এখনও অনেক ভালোবাসে। মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আসলে ভাইয়া, আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি সামান্য অসুখে পড়লে আমার অনেক যত্ন নিত, আর যখন কলেজে যাওয়ার সময় 10 থেকে 12 দিনের জন্য কুষ্টিয়া যেত, আগের রাতে আমাকে মহব্বতের সাথে ধরে কত শত কথা বলতো। আমি দ্রুত বললাম, তাহলে তার কাছে ফিরে যান জলদি। মেয়েটি বলল, আমি আর কোনোদিনই তার কাছে যাব না। এখানে এসেছি ফিরে যাবার জন্য না। আজ আমি তার সাথে দেখা করে আমার বাচ্চাকে দিয়ে দিব। বাচ্চাকে ওই ভালো করে মানুষ করতে পারবে। আমি বললাম, তাহলে আপনার বাচ্চার জন্য আপনার মায়া হবে না? আপনি আপনার বাচ্চাকে না দেখে থাকবেন কিভাবে? সে বলল, আমি থাকতে পারব, তারপরেও ওই কাঠমোল্লার ঘরে যাব না। সে আমাকে সারা জীবন ঘরের অন্ধকারে, মানে জেলখানার মতো রাখতে চায়, যেখানে থেকে আমার দম বন্ধ হয়ে যায়। আমি বললাম, তাহলে আপনি কি করবেন? মেয়েটি বলল, আপাতত বাচ্চাটা দিয়ে দিই, কয়েক বছর পরে গিয়ে একবার দেখে আসব। আমি হতভম্ব হয়ে গেলাম মেয়ের কথা শুনে। এ কেমন মেয়ে আর কেমন মা! সে আমাকে অদ্ভুত রকমের অনুরোধ করল, আপনি একটু আমার সাথে চলেন শ্যামলী, আশা ইউনিভার্সিটির সামনে। ও আমাকে হয়তো জোর করে নিয়ে যেতে চাইবে। আপনি একটু আমার পিছন দিকে থাকবেন। যদি সে আমাকে বাড়ি নিয়ে যেতে চায় তবে এগিয়ে আসবেন, তাহলে সে আর আমাকে নিতে সাহস পাবে না। আমি বললাম, আরে অদ্ভুত, আপনার স্বামী আপনাকে নিয়ে গেলেই তো ভালো, আপনার বাচ্চাও তার মাকে পাবে। আপনি যা হবার হয়েছে, এখন স্বামীর কাছে যান, জীবনটা এভাবে ধ্বংস করবেন না। মেয়েটি বলল, আমি কোনোদিনই ওর কাছে ফিরে যাব না। আপনি আসবেন কিনা বলুন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, এই ঢাকা শহরে হঠাৎ করে আশ্রয় পাইয়ে দিয়েছেন বলে। আশ্রয় খুব কঠিন এক বস্তু এখানে। আমি ঘটনার শেষ দেখার জন্য শ্যামলীতে আসলাম। তার স্বামী আসার আগেই আশা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। সামনে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। দূর হতে শেষ দেখার জন্য অপেক্ষা করলাম। ইউনিভার্সিটির করিডোর হতে দেখলাম একজন হুজুর আর 2 জন পুলিশ এলো। হুজুর লোকটি খুব আদর করল নিজের সন্তানকে। তারপর মেয়েটিকে যতই অনুরোধ করতে লাগল, মেয়েটি ততই একগুয়েভাবে না করতে লাগল। অগত্যা বাচ্চাকে কোলে নিয়ে হুজুর মাথা নিচু করে চলে যেতে লাগল। এ সময় মেয়েটি হুজুরকে ডাক দিল, তারপর সামনে গিয়ে রাস্তার ওই পারে গেল। সেখান থেকে দেখলাম কাজী অফিসে ঢুকছে তারা। মিনিট 15 পর সবাই বেরিয়ে এলো। তারপর হুজুর লোকটি তার বউয়ের দিকে কয়েকবার তাকিয়ে কিছু একটা বলে চলে গেল পুলিশসহ। আধা ঘণ্টা পর মেয়েটি আমাকে ফোন দিয়ে হাসি হাসি মুখে বলল, আমি এইমাত্র আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। তাই নাকি? এর কি দরকার ছিল? এরকম একটা হুজুরের সাথে জীবন কাটানো আমার দ্বারা সম্ভব নয়। আমি বললাম, কিন্তু আপনিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনার সাথে কি জীবন কাটাবে? মেয়েটি বলল, শুনুন, আমি মাদ্রাসায় পড়লেও আমার মন অনেক আধুনিক এবং উদার। আপনি বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। তার কথা শুনে আমি পুরাই টাস্কি খেয়ে গেলাম। একই ধরনের কথা গো। যাই হোক, সেদিনকার মতো কেচ্ছা খতম হল। এরপর থেকে মেয়েটি প্রায় সময় আমাকে ফোন দিত। কারণে অকারণে বিভিন্ন বিষয় নিয়ে কথা, অশ্লীল ইঙ্গিত তো আছেই, পাশাপাশি তার একজন ইমিডিয়েট বয়ফ্রেন্ড দরকার, সে আমাকে জানাল। আমি বললাম, আপনার না একজন বয়ফ্রেন্ড আছে লক্ষ্মীপুরের?
মেয়েটি বলল, ও খুব বোরিং, বোকা আর সরল। আমি আসলে চাই এমন একজনকে যে আমাকে খুব ভালোবাসবে। মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম, যে পোলায় মায়াটার বাচ্চাসহ হোটেলে রাইখা ইচ্ছামতো কীর্তন খেলছে, সে নাকি বোকা আর সরল। মেয়েটির সাথে আমি যথাসম্ভব কম যোগাযোগ রাখলাম। সে বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য মাঝে মাঝেই ফোন দিত, পাশাপাশি অশ্লীল আকর্ষণ তো আছেই। মিথ্যা বলে নিজেকে সাধু প্রমাণ করতে চাই না। যেহেতু গ্র্যাজুয়েশন করছি, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই আমার। আমি একদিন লোভে পড়ে গেলাম। চিন্তা করলাম, আমি তো তাকে বলিনি তার স্বামীকে ত্যাগ করতে। কাজেই সে যদি আমার সাথে রিলেশনে জড়াতে চায়, আমি তা করলেই কি, না করলেই কি। সে এমনিতেই নষ্ট পথে চলে গেছে। আমার মনের মাঝেও একটু শয়তানি কাজ করেছে। তাকে নিয়ে আমিও একটু করে কল্পনার চথে হারিয়ে যেতে চাইলাম। আর তার সৌন্দর্য, তার মাধুর্য, তার যৌবনের টেও আমার মনের মধ্যে উতাল পাতাল শুরু করল। তাই একদিন বাসা খালি থাকায় আমি তাকে ফোন দিলাম আর বললাম, হ্যালো শুনুন, আজকে আমার বাসা খালি, কিছু ভালো লাগতে না। আমার কথা শুনে মেয়েটি আমাকে বলল, মিস্টার আরমান সাহেব, তাহলে আজকে রাতে আমি আপনার বাসায় চলে আসব। আমি বললাম, আসলে ভালো হয়। তখন মেয়েটি বলল, আসলে আমাকে কি খাওয়াবেন? তখন আমি বললাম, যদি আপনি আসেন তাহলে আপনার যা মন চায় আমি তাই খাওয়াবো, আর আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন। মেয়েটি আমার কথা শুনে বলল, আমি যা চাইব তাই দিবেন। আমি বললাম, হ্যাঁ, আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। মেয়েটি আমার কথা শুনে খুব খুশি হল এবং বলল, তাহলে আমি আসছি। কিছুক্ষণ পর আমার বাসার কলিং বেলের দরজায় টিপ পড়ল। আমি দরজা খুলে দেখলাম মেয়েটি বোরকা পরা অবস্থায় আমার বাসায় এসেছে। তারপর আমি তাকে বললাম, বসুন। সে বসল। তারপর দুজনে মিলে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পর সে আমাকে বলল, আমি বোরকা খুলে একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমি বললাম, ঠিক আছে আসেন। তারপর ওই মেয়েটি বোরকা খুলে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি আর তাকে চিনতেই পারছি না। ও এত সুন্দর, এত সুন্দর, এত লাবণ্যময়ী, এত আবেদনময়ী। তাকে দেখে আমার মাথা গরম হয়ে গেল। ভাবলাম, মানুষ এত সুন্দর হয় কি করে? তার সব কিছু আমার কাছে খুব প্রকাশ্যে ভাসছিল। আমি তাকে দেখে মনে হলো আমি যেন পাগল হয়ে গেলাম। আর সে এরকম একটা আবেদনময়ী জামা পরেছিল, যার কারণে তার কাঠগুলো খুব ভালো করে বাসছিল। আমি দেখতে দেখতে যেন পাগল হয়ে যাচ্ছি। এরকম একটা আকর্ষণীয় মেয়ে আমার কাছে। আর এদিকে আমি টকবগে একটা তাকতা যুবক, কি করে লোভ সামলাই। তাই আমি তার লোভে পড়ে গেলাম। সে আমার সামনে এসে দাঁড়াতেই আমার নিম্মাংসের অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। আমি যেন কোনো এক অজানা সুখের জন্য পাগল হয়ে যাচ্ছি। মনে মনে ভাবলাম, এখন কি করা যায়? আমি কি এখনই তার সাথে দুর্ব্যবহার করব, না আস্তে আস্তে শুরু করব? কিছুই বুঝতে পারছি না। আর ওকে দেখে মনে হচ্ছে ও আমাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শত হলেও সে আমার বাসার মেহমান। আমি তার জন্য চা বানাতে গেলাম। ওমা, হঠাৎ করে দেখি পিছন থেকে কে যেন আমাকে কেমনভাবে ধরে রেখেছে আর বলতেছে, ও মাই ডার্লিং, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কতদিনে অপেক্ষা করেছি। তুমি দেখতে কি হ্যান্ডসাম। সত্যি কথা বলতে, তুমি যদি আমার সাথে করো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান নারী মনে করব, কারণ তোমার মতো হ্যান্ডসাম আর পাওয়ারফুল পুরুষ আমি হয়তো জীবনে আর কখনো দেখি নাই। আজকে তুমি আমাকে একটু সুখ দাও, একটু শান্তি দাও। বিশ্বাস করো আরমান, আমি অনেক দিনের উপবাস, আমার অনেক খিদা, আমার অনেক অনেক প্রয়োজন। প্লিজ আমাকে তুমি একটু শান্ত করো। তার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। পাগলের মতো তাকে ভালোবাসতে শুরু করলাম। আমার ভালোবাসা পেয়ে ও শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল আর বলতে শুরু করল, আরমান, তোমার সাথে আমার আরও আগে কেন দেখা হলো না? এত সুখ, এত শান্তি তোমার মধ্যে আমি কল্পনা করতে পারি না। তুমি যেভাবে দিচ্ছ আমি অনেক সুখ পাচ্ছি, আমি অনেক শান্তি পাচ্ছি। সত্যি আরমান, তুমি অনেক পারো। যে কোনো মেয়ে তোমাকে নিয়ে সুখে থাকবে বলে দিলাম।
বিশেষ করে আমি কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তুমি কি আমাকে গ্রহণ করবা? আমি সারা জীবন তোমার দাসীবান্দি হয়ে থাকব। ওই মেয়ের একটা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলে মেয়ে, তাও আবার একটা বাচ্চা আছে, তাকে কি আমার জীবনসঙ্গী করা যাবে? তারপরও সেদিন কিছু সুবিধা পাওয়ার জন্য আমি তাকে আমার মনের কথা কিছু বলে নাই। এইভাবে আমি তার সাথে প্রতিক্রিয়া করে ফেললাম। খুব একটা খারাপ লাগেনি তখন। এখন অবশ্য অনুশোচনা হচ্ছে। অনুশোচনা তার সাথে প্রতিক্রিয়া করার জন্য নয়, তার মতো নিচু চিন্তার অধিকারী নারীর সাথে প্রতিক্রিয়া করাই অনুশোচনা হচ্ছে। কি করব? আমি যে মধ্যবিত্ত, সমাজের সব কিছু রুচিষ্ঠ পাই, তাই সুখে সুখে লোভে পড়ে গেছি আমি। একদল হাই প্রোফাইলের মানুষ আছে যারা আমার লোভ জাগায়, তাদের কোনো দোষ নাই, দোষ সব আমার। সেদিন তার সাথে ইচ্ছামতো মাস্তি করার পর সব ভেবে চিনতে ওই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর হঠাৎ একদিন আমার এলাকার এক বিশিষ্ট অতিরিক্ত নারীলোভী বন্ধুর সাথে দেখা। সে তো ঘন ঘন নতুন আমদানি হওয়া এক নারীর কথা রসিয়ে রসিয়ে বলতে লাগলো আমাকে। জিজ্ঞেস করলাম, ওই নারী থাকি কোথায়? যখন ঠিকানা বলল, আমি তো ঠিকানা তো অন্য কারো না, ওই মেয়ের ঠিকানা। কয়েকদিন পর আরও রোমহর্ষক খবর পেলাম। ভেবেছিলাম মেয়েটি হয়তো এই শহরে কোথাও চাকরি জোগাড়ের চেষ্টা করবে, কিন্তু সে যে এত দ্রুত এভাবে চলবে ভাবিনি। আমার এলাকার অধিকাংশ আড্ডাবাজ পোলাপাইনি ওই মেয়ের ক্লায়েন্টস হয়ে গেছে। পোলাপাইনদের বড় ভাইরা, ছোট ভাইরা, আশেপাশের অফিস, মহাখালী, কারওয়ান বাজার, বিভিন্ন অফিস, সব জায়গায় মেয়েটি রিজার্ভে যায়, প্রয়োজন মাফিক সার্ভিস দিয়ে আসে। কয়েকদিন আগে হঠাৎ আমাকে ফোন দিয়ে হু হু করে কান্না। তার জীবন নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। বললাম স্বামীর কাছে ফিরে যেতে। সে বলল তা সম্ভব নয়। আমি বললাম তিনি হয়তো ক্ষমা করে দিবেন। সে বলল, যার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, যে না পারছে আমাকে সুখে রাখতে, না পারছে আমাকে শান্তি দিতে, সবসময় আমাকে চার দেয়ালের ভিতরেই বন্ধিয়ে রেখেছে। আমার জীবনের এই ধ্বংসের জন্য সেই দায়ী। ওই হুজুরের ভালোবাসা আমি চাই না। প্রয়োজনে 1000 লোকের সাথে টাইম পাস করব, হাজারো লোকের সাথে মাস্তি করব, তাদের সাথে সারা রাত প্রতিক্রিয়া করে নিজের চাহিদা মেটাব, তারপরেও তার ঘরে আর ফিরে যাব না। মেয়েটি উগ্রভাবী স্বভাব আমাকে খুব বিরক্ত করল। তারপর অনেক বছর যাবৎ তার খবর আর নেই না। কিছুদিন পর খবর পেলাম এলাকার কিছু ছেলেপুলে রেগুলার তাকে জোর করে ক্লায়েন্টস হচ্ছে, কিন্তু বিনিময়ে কিছু প্রদান করছে না। মগের মূলকের মতো হুজুরের স্ত্রী নিজেকে নষ্টপথের পথিক বানিয়েছে। আমার দুঃখ, আমি এই নষ্টার সাথে একটা মুহূর্ত কেন কাটিয়েছিলাম? কেন আমি মানুষ হয়েও আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারলাম না? পরবর্তীতে এর জন্য আমি অনেক অনুশোচনায় ভুগতে হয়েছে। এরপর প্রায় মেয়েটির সাথে প্রায় 10 বছর পর দেখা। তবে এই দেখাটা স্বাভাবিক নয়। মেয়েটি পাগল ভেসে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাকে দেখে আমার মায়া লেগে গেল, আর আফসোস করতে লাগলাম। কি সুন্দর সংসার ছেড়ে সে এখন পাগল ভেসে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে। সবই তার বিলাসিতা, জিদ আর অতিরিক্ত আবেগ এবং পরকীয়া মনোভাবের জন্য। সে যদি তার স্বামী ছেড়ে বয়ফ্রেন্ডের নিকট পালিয়ে না আসত, তাহলে হয়তো তার আজকে এই দুর্দিন দেখতে হতো না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি মধুমিতা, বয়স 30-এর কোঠায়, গ্রামের স্কুলে পড়াই। শিক্ষিকা হলেও জীবনের বেশিরভাগ সময়টাই একা কাটাতে হয়েছে। স্বামী শহরে চাকরি করে, মাসে একবার আসে। ফলে এই ছোট্ট ভাড়া বাড়িটায় আমি প্রায় একাই থাকি। বাড়ির মালিকের ছেলে অর্ক কলেজে পড়ে। প্রথম ওকে একেবারেই খেয়াল করিনি। মনে হতো সিফ পাশের বাড়ির এক সাধারণ ছেলে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম
ওর মধ্যে আমার প্রতি এক অদ্ভুত কেয়ার আছে। বৃষ্টি ভেজা এক দুপুরে স্কুল থেকে ফিরছিলাম, ভিজে গা কাঁপছিল। দরজায় দাঁড়িয়ে ও খেসে বলল, ম্যাডাম ভিজে গেছেন, তো আমি গরম চা বানিয়ে আনি। আমি অবাক হয়ে তাকালাম, এমন যত্ন তো অনেক দিন পাইনি। চায়ের কাপে ধোঁয়া উঠছিল, আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে অর্কের চোখে একটা গভীরতা, যা আমাকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। সেদিন প্রথম বুঝলাম, এই ছেলেটি হয়তো আমার একাকিত্ব ভাঙতে আসছে। কিন্তু বন্ধুরা, আমি তখনও জানতাম না এই ছোট্ট যত্ন একদিন আমাদের জীবনে অনেক বড় বাঁক নিয়ে আসবে। সেদিনের পর থেকে অর্কের ব্যবহার আমার চোখ এড়াতে পারে না। প্রতিদিন স্কুল থেকে ফিরে দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে, কখনো হাতে বাজারের ব্যাগ, কখনো আবার স্কুল ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে দেয়। আমি একদিন রসিকতা করে বললাম, অর্ক, তুই কি এখন আমার পাহারাদার হয়ে গেছিস? ও হেসে বলল, না ম্যাডাম। শুধু চাই আপনি একা না থাকুন। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন হালকা কাঁপুনি উঠল। বছরের পর বছর আমি একা কৃতিত্বে ডুবে থেকেছি, কিন্তু এই ছেলেটা নিজের অজান্তেই যেন আমাকে নতুন করে হাসতে শেখাচ্ছে। এক বিকেলে হঠাৎ করে স্কুলে আমার শরীর খারাপ হলো, মাথা ঘুরছিল। সহকর্মীরা কাউকে পাঠালো বাড়ি পৌঁছে দিতে। অর্ক দৌড়ে এসে সেদিন আমাকে ধরে রেখেছিল, বুকের ভেতর তার হাতের দিতা আর চোখে ভরা আতঙ্ক। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? আমি শুধু মাথা নেড়েছিলাম, কিন্তু অন্তরে বুঝলাম এই ছেলেটির ভেতরে আমার জন্য এক গভীর টান জন্ম নিচ্ছে, আর আমার ভেতরেও যেন ধীরে ধীরে সেই টান সাড়া দিচ্ছে। সেই দিনগুলোর পর অর্ক যেন আরও বেশি খেয়াল রাখতে শুরু করল। আমি যখন বারান্দায় বসে বই পড়ি, ও চুপচাপ পাশে এসে বসে থাকে, কোনো কথা বলে না, শুধু আমার দিকে তাকায়। একদিন বিকেলে হালকা বৃষ্টি হচ্ছিল, আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। অর্ক হঠাৎ বলল, ম্যাডাম, একটা কথা বলবো, শুনবেন? আমি হেসে বললাম, কি কথা? সে একটু দ্বিধা করল, তারপর আস্তে গলায় বলল, আমি জানি আপনি আমার চেয়ে বড়, আমার শিক্ষকও, তবুও আপনার কাছে আমার এক অদ্ভুত টান লাগে। আপনাকে না দেখলে আমার দিনটাই ফাঁকা লাগে। আমি চুপ হয়ে গেলাম, হৃদয়ের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেল। আমি বললাম, অর্ক, তুমি জানো এই সম্পর্কের একটা সীমা আছে। আমি তোমার ম্যাডাম, তুমি আমার ছাত্রের বয়সী। অর্ক মাথা নিচু করে বলল, আমি কোনো সীমা ভাঙতে চাই না ম্যাডাম, আমি শুধু চাই আপনি যেন জানেন আপনার জন্য আমার ভেতরে এই অনুভূতি আছে, আর আমি চাই যতদিন পারি আপনার পাশে থাকতে। তার চোখে সেই মুহূর্তে কোনো দুষ্টুমি ছিল না, ছিল শুধু এক নির্ভেজাল গভীর ভালোবাসা। আমি কিছু বলিনি, শুধু নীরবতায় তাকে বোঝালাম আমি সবই বুঝেছি। অর্কর কথাগুলো শোনার পর আমার মনে অদ্ভুত একটা টানাপড়েন শুরু হলো। আমি জানি সে আমার ছাত্রের বয়সী, আর আমি তার কাছে একজন কুণ্ঠি কুকিং ম্যাডাম ছাড়া কিছু নয়। তবুও অর্কের চোখে সেই আন্তরিকতা আমাকে বারবার নাড়া দিচ্ছিল। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম, জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল ঘরে। মনে হচ্ছিল আমার চারপাশে এক অদ্ভুত শূন্যতা। স্বামী দূরে, সংসার যেন শুধু দায়িত্বের খাতায় নামমাত্র, আর সেই ফাঁকা জায়গাটা অর্ক নীরবে ভরিয়ে তুলছে। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে দেখি দরজার পাশে অর্ক দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন বক্স। ম্যাডাম, আজকে আপনি টিফিন বানাতে পারবেন না ভেবেই আমি বানিয়ে বেছি। আমি চমকে তাকালাম, এমন যত্ন কতদিন পাইনি। আমি মৃদু হেসে বললাম, তুই তো একেবারে আমার অভিভাবকের মতো আচরণ করছিস। অর্ক শান্ত স্বরে বলল, আমি চাই আপনি হাসুন, ভালো থাকুন, আমি পাশে থাকলে আপনি কখনো একা অনুভব করবেন না। তার কথায় বুকের ভেতর কেমন যেন উষ্ণতা জমে উঠল। আমি নীরবে টিফিন বক্সটা নিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই টান কি সত্যি সামলানো সম্ভব, নাকি একদিন সীমা ভেঙে যাবে? অর্কের কথা শোনার পর আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। রাতভর ঘুম আসেনি, চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় অর্কিস চোখের দিকে তাকিয়ে আছি, যেখানে এক অদ্ভুত সত্য লুকিয়েছিল। পরদিন স্কুলে ক্লাস নিলেও বারবার মনে হচ্ছিল আমি যেন ঠিক মনোযোগ দিতে পারছি না। বাড়ি ফিরে দেখি অর্ক গেটের সামনে দাঁড়িয়ে, হাতে একটা বই। ম্যাডাম, আজ আপনার জন্য এনেছি, ভেবেছিলাম পড়তে ভালো লাগবে। সে বইটা আমার হাতে দিল। বইয়ের ভেতর একটা ছোট নোট, আপনার হাসি আমার সবচেয়ে প্রিয়। আমার গাল লাল হয়ে উঠল, কথা বলতে গিয়েও পারলাম না।
না, শুধু মাথা নিচু করে বইটা হাতে নিলাম। রাতে একা বসে ভেবেছিলাম, আমি কি ভুল করছি? অর্ক তো বয়সে অনেক ছোট, কিন্তু কেন যেন মনে হচ্ছে ও ছাড়া এই একাকী ঘরটা আরও বেশি খালি। দ্বন্দ্ব ভরা সেই রাতটা আমাকে বুঝিয়ে দিল, আমি অর্ককে যতই দূরে সরাতে চাই না কেন, ওর আন্তরিক যত্ন আর মমতা আমাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা অনুভূতির দিকে। সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ পেছন থেকে অর্কের কণ্ঠ শোনা গেল, ম্যাডাম, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আমি চুপ করে তার দিকে তাকালাম। বৃষ্টির শব্দে চারদিক থেকে গেছে, অথচ আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা। অর্ক ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আপনি জানেন, আপনার চোখে দুঃখ দেখলে আমার খুব কষ্ট হয়। আমি চাই আপনি সব সময় হাসুন, আমি থাকব আপনার পাশে। দিন রাত ওর চোখে সত্যিই জল টলমল করছিল। আমার বুকটা হঠাৎ ভরে উঠল। এত যত্ন, এত টান, কতদিন পরে কেউ আমার দিকে এভাবে তাকালো। আমি ধীরে বললাম, অর্ক, তুই আমার জীবনে এক অন্য রকম আলো এনেছিস। হয়তো এই টান কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। অর্ক আস্তে করে মাথা নুয়ে বলল, আমি কোনো প্রতিদান চাই না ম্যাডাম, শুধু আপনাকে দেখতে চাই, আপনার ছায়া হয়ে পাশে থাকতে চাই। বৃষ্টির ফোঁটাগুলো তখন জানালার কাচ বেয়ে পড়ছিল, আর সেই মুহূর্তে আমাদের মাঝে যেন সবকিছু থমকে দাঁড়ালো। শব্দ ছিল না, কিন্তু নিঃশব্দে তৈরি হল এক অদ্ভুত আবেগ ঘনমন্দন। বৃষ্টির রাত কেটে সকালের চারপাশে ঝকঝকে রোদ উঠেছিল। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ দেখি অর্ক দরজার কাছে দাঁড়িয়ে আছে। এই যে, ভোর থেকে না খেয়ে আছেন কেন? ওর কণ্ঠে ছিল এক রাস উদ্বেগ। আমি একটু হেসে বললাম, সবাই তো আমার খোঁজ নেয় না অরক, তাই নিজের অভ্যাসে ভুলে যাই। অর্ক এগিয়ে এসে কাপটা আমার হাত থেকে নিয়ে রাখো টেবিলে। তারপর একেবারে চোখে চোখ রেখে বলল, আপনি ভুলে গেলেও আমি কখনো ভুলতে দেবে না। আপনি একা নন, আমি আছি। ওর সেই তিকণ্ঠ আমার বুক কাঁপিয়ে দিল। কতদিন পরে যেন কেউ আমার ভেতরের মানুষটাকে বোঝে। আমি আস্তে বললাম, অর্ক, তুই আমার জীবনে শুধু একজন প্রতিবেশীর ছেলে নোস, তুই আমার আপনজন হয়ে উঠছিস। অর্কের ঠোঁটে মৃদু হাসি ফুটল, চোখে ভরে উঠল অদ্ভুত আলো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। কোনো কথা ছিল না, শুধু নিঃশ্বাসের মধ্যে তৈরি হচ্ছিল এক অদ্ভুত প্রতিশ্রুতি। সেই মুহূর্তে বুঝলাম আমার একাকিত্বের খাঁচা ভেঙে যাচ্ছে। অর্ক শুধু একজন সঙ্গী নয়, আমার মনের গভীরতম কষ্টের ওষুধ হয়ে উঠছে। সেদিন দুপুরে আমি বারান্দায় বসেছিলাম, চারদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাস বইছে। অর্ক এসে আমার সামনে দাঁড়ালো, চোখে সেই পুরনো আন্তরিক দৃষ্টি। ম্যাডাম, সে আস্তে বলল, আমি জানি আপনি আমাকে শুধুই ছোট হিসেবে দেখতেন, কিন্তু আমি আর লুকোতে পারছি না। আমি আপনাকে এমনভাবে চাই যেভাবে কেউ একজন সারা জীবনের সঙ্গীকে চাই। আমার বুকটা ধক করে উঠল। কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, অর্ক, তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস সেটা আমার জীবনে অনন্য। তোর পাশে আমি আমার হারানো হাসি খুঁজে পেয়েছি। আমি জানি সমাজ অনেক প্রশ্ন করবে, কিন্তু মনের কাছে সত্যি লুকানো যায় না। অর্ক এক পায়ে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, তাহলে প্রতিশ্রুতি দিন ম্যাডাম, আপনি আর একা থাকবেন না, আমি থাকবো দিন রাত, যতদিন বাঁচব। আমার চোখ ভিজে এলো, আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মুহূর্তটা নীরব ছিল, অথচ কথা যেন বলা হয়ে গেল। হঠাৎ বারান্দার বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। আমরা দুজনেই একসাথে সাথে বৃষ্টির দিকে তাকালাম। মনে হলো প্রকৃতিও আমাদের এই নতুন পথ চলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে অর্ক আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আমার ভেতরটা যেন কেঁপে উঠল। এক অদ্ভুত শান্তি নেমে এলো বুকের গভীরে। গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হল আমাদের নতুন যাত্রা, এক অদ্ভুত গভীর ভালোবাসার যাত্রা। বৃষ্টির পর সন্ধ্যা নামছিল। ঘরের ভেতর মৃদু আলো জ্বলছিল। চারদিকে এক অদ্ভুত শান্তি। আমি সোফায় বসেছিলাম। অর্ক পাশে এসে চুপচাপ বসে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি যখন ছোট ছিলাম আপনাকে দেখতাম ভোরবেলা ছাদে দাঁড়িয়ে রোদ পোহাতে। তখনও ভাবিনি যে একদিন আপনার এতটা কাছাকাছি আসব। আজ মনে হয়
আমার সারা জীবনের সুখ আপনার মাঝেই লুকানো আছে। কি? তার কথায় বুকটা কেঁপে উঠল। আমি মৃদুস্বরে উত্তর দিলাম, অর্ক, আমি অনেক দিন ধরে একা ছিলাম। ভেবেছিলাম এই একাকিত্বই আমার নিয়তি, কিন্তু তুমি এসে আমার নিঃসঙ্গতা ভেঙে দিয়েছ। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। অর্ক তখন আমার হাতটা নিজের 2 হাতে শক্ত করে ধরে ফেলল। চোখের ভেতরে ভরাট অশ্রু চিকচিক করছিল। তাহলে আমাকে প্রতিশ্রুতি দিন, আপনি আর একা হবেন না, আমি থাকব সবসময়। আমার চোখে তখন অশ্রু টলমল করছিল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ অর্ক, তুই আমার জীবনের নতুন অধ্যায়, আমি আর একা নই। ঠিক তখনই বাইরে বজ্রপাতের শব্দ হল, তারপরে ঝিরঝিরে বৃষ্টি। আমরা দুজনেই বারান্দায় দাঁড়ালাম। অর্ক আলতো করে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তটা যেন থমকে গেল। বৃষ্টির শব্দ, বাতাসের গন্ধ, আর আমাদের দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। এভাবেই শুরু হলো আমাদের নতুন গল্প। এক প্রতিবেশী ছেলে আর এক অবহেলিত মহিলার গভীর ভালোবাসার গল্প, যেখানে সমাজের বাধা থাকলেও হৃদয়ের টান সবকিছু জয় করে নিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।